আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। খেলাপি ঋণ আদায়ে কঠোর হচ্ছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত মাত্র ৩ মাসে খেলাপি ঋণ আদায়ে মামলা হয়েছে প্রায় ১৫,০০০। প্রায় ২.২ লাখ মামলায় জড়িত ৪ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ ঋণ আদালত আইনে কঠোরতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। খেলাপি ঋণ গোপন করার সুযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বের হয়ে আসছে খেলাপি ঋণের প্রকৃত চিত্র। জোর দেওয়া হচ্ছে আদায়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬.৫ লাখ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৬%। এর মধ্যে ৪,৭,৪৩৫ কোটি টাকা খেলাপি আদায়ে জুন পর্যন্ত মামলা হয়েছে ২,২২,৪৪১টি। মার্চ মাসেই মামলা ছিল ২,১৯,৬৩৩টি। এসব মামলায় জড়িত ৩,২০,৭৬১ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মাত্র ৩ মাসে খেলাপি ঋণ আদায়ে মামলা বেড়েছে প্রায় ১৪,৬৫২টি। এসব মামলায় জড়িত প্রায় ৯৭,০০০ কোটি টাকা। অন্যদিকে এপ্রিল জুন সময়ে ১১,৯৪৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। আদায় হয়েছে মাত্র ২,৯১০ কোটি টাকা। এই হিসেবে খেলাপি ঋণ যে হারে বাড়ছে, মামলার মাধ্যমে আদায় হচ্ছে তার চেয়ে কম। অর্থ ঋণ আদালতের মাধ্যম দিয়ে খেলাপি ঋণ উদ্ধার করা, এটা কিন্তু একটা অনেক সময়ের বিষয় এবং এটা অনেক ধৈর্যের বিষয়। এদিকে খেলাপি ঋণ আদায়ে সবচেয়ে বড় বাধা হিসেবে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতাকে দায়ী করা হচ্ছে। খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ ঋণ আদালত আইনে বিভিন্ন কঠোরতা আনার উদ্যোগ নিয়েছে সরকার। ঋণ গ্রহীতাদের বন্ধকি সম্পত্তি ছাড়াও নামে বেনামে থাকা দেশি বিদেশি সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থার বিধান যুক্ত করা হচ্ছে। বলে হিউম্যান রাইটস, যারা খেলাপি তারা তো ডিপোজিটার্সদের হিউম্যান রাইটস বিঘ্নিত করতেছে না। সুতরাং কিসের তারা কেন স্টে অর্ডার নিতে যাবে কোর্টের মাধ্যমে? খেলাপিদের ভিসা রেস্ট্রিকশন, খেলাপিদের যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, এটা কিন্তু দরকার এই মুহূর্তে। অর্থ ঋণ আদালতের রায়ের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে অনাদায়ী ঋণের ৫০% জমা দিতে হবে, আর কোনো রায় রিভিউ আবেদন করলে জমা দিতে হবে ৭৫%। এছাড়া ঋণ খিলাপির বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় যুক্ত করা হচ্ছে। অ্যামেন্ডমেন্ট করে একেবারে বাতিল করে দিতে হবে, যে কেউ কোনো এই মামলার ক্ষেত্রে কোনো স্টে অর্ডার নেওয়ার প্রভিশন সেটাকে পুরোপুরি একেবারে বাতিল করে দিতে হবে এখন থেকে। যারা ব্যাংক থেকে ঋণ অনুমোদন করেছে এবং যারা ঋণ খেলাপি, দুই পক্ষকেই কিন্তু আপনার শাস্তির আওতায় আনতে হবে। অর্থ ঋণ আদালতের সংখ্যা বাড়িয়ে চলতি বছরে ৭টি করা হয়েছে, আগে ছিল মাত্র 4টি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। একীভূত ৫ ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতকারীদের টাকা ফেরত পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন গভর্নর। তিনি সাংবাদিকদের বলেন, আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাবে চলে যাবে। এজন্য ৭, ১০ বা ১৫ দিন সময় লাগতে পারে। এ বিষয়ে কারিগরি কাজ চলমান। এর আগে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নতুন ব্যাংকটির পরিচালকেরা অর্থ উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন। পেঁয়াজ আমদানির নামে লুটপাট চলছে। ভোক্তারা কোনো সুবিধাই পাচ্ছে না। আমদানি খরচের দ্বিগুণেরও বেশি দামে ভারতীয় বিক্রি হচ্ছে দেশীয় বাজারে। জানা যায়, ভারত থেকে আমদানি করা কেজি প্রতি পেঁয়াজের সব মিলিয়ে খরচ পড়ে প্রায় ৫০ টাকায়। সেই পেঁয়াজই খুচরা পর্যায়ে দাম হাঁকা হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা। মূল্য বৃদ্ধি বা কারসাজির এই প্রক্রিয়ায় আমদানিকারক, আড়তদার, পাইকারি ব্যবসায়ীরা সক্রিয় বলে অভিযোগ রয়েছে। দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ভারত থেকে ১৯,৫০০ টন পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চলছে মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম। এই হিসেবে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে ১০০ টাকার নিচে থাকার কথা, কিন্তু মুনাফাখোর সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসছে না। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে।
জাপানের শেয়ার বাজার নিকি সূচক 460 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯,০৫১ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 92 পয়েন্ট কমে অবস্থান করছে 25,376 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 4,563 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,881 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 30 পয়েন্ট কমে অবস্থান করছে 84,529 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1,252 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের স্বাস্থ্য সেবা খাত নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।